উপস্থিত থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সাংবাদিক সম্মেলন মূলত ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর স্কিম নিয়ে। এই মুহূর্তে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে যে বক্তব্য রেখেছেন এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অগ্নিবীর সম্পর্কে, আমাদের যারা সেনায় কাজ করছেন তাদের সম্পর্কে কি মনোভাব ব্যক্ত করছেন, সেই কারণেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন তুষার ঘোষ, সকলই ছিলেন, এবং অর্ণব চক্রবর্তী, আমাদের এক্স সার্ভিসম্যান সেলের যিনি কনভেনর, তিনিও শর্ট সার্ভিসে ছিলেন আর্মিতে একজন অফিসার হিসেবে। যারা আজকে বলছেন যে অগ্নিবীররা পরবর্তীকালে তেলে ভাজার দোকান দেবে কিংবা কোনো জায়গায় দারোয়ানের চাকরি করবে, এছাড়া তাদের কোনো ভবিষ্যৎ নেই, এমনকি অগ্নিবীরের স্কিমের মধ্যে দিয়ে বিজেপি সশস্ত্র ক্যাডার বাহিনী তৈরি করবার পরিকল্পনা নিয়েছে, কথা বলছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের প্রশ্ন হলো, যখন শর্ট সার্ভিস কমিশন আমাদেরই রাজ্যের বিভিন্ন ছেলে মেয়েরা, আমাদের বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যারা শর্ট সার্ভিস কমিশন গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসবার সময় তাদের কি বেনিফিট তৎকালীন ইউপিএ সরকার বা কংগ্রেস সরকার স্বাধীনতার পর থেকে যারা সেনাবাহিনীকে পরিচালনার দায়িত্বে ছিলেন তারা করেছে। আমার পাশে যিনি বসে আছেন তিনি শর্ট সার্ভিস কমিশনে ছিলেন, দীর্ঘদিন সেখান থেকে ছেড়ে চলে এসেছেন। তারপর অন্তত 4টি মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি চাকরি করেছেন। এই মুহূর্তে একটি কোম্পানি, স্বরাষ্ট্র একটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আছে। আমাদের এই সংগঠন দেখে প্রথম কথা হলো, অগ্নিবীর স্কিম করা হয়েছিল কিসের জন্য? যে আন্তর্জাতিক আঙিনায়, আন্তর্জাতিক মানে যাতে ভারতীয় সেনাবাহিনীকে একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দেওয়া যায়, তাদের ফিজিক্যাল এবং মেন্টাল এবিলিটি যাতে একবার হয়, তাদের প্রশিক্ষণ, তাদের শারীরিক সক্ষমতা, তাদের মেধা, তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা যাতে যে কোনো আন্তর্জাতিক মানকে সমরক্ষেত্রে ব্যবহার করার উপযুক্ত হয়, সেই জন্যই এই অগ্নিবীর স্কিম নেওয়া হয়েছে। যারা এতে 2022 সালে নেয় ওই স্কিমে একদম ক্লিয়ারলি বলা আছে যে 25% অ্যাবসর্ব হবে, বাকি 75% যারা পরবর্তীকালে সেনায় থাকলেন না, যাদের ফিরে আসতে হলো, তারা তৎকালীন 11 লক্ষ টাকা করে পাবেন। 6.5 মাসের ট্রেনিং এবং 3.5 বছরের জন্য সম্পূর্ণভাবে সেনায় তারা কাজকর্ম করবেন। এই চলাকালীন কোনো অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার পরিবারের পুরো দায়িত্ব বা তার সম্পূর্ণ দায়িত্ব ভারত সরকারের, ভারতের ডিফেন্স মিনিস্ট্রি। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে বিজেপির সশস্ত্র ক্যাডার তৈরি হবে, কার্যত তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের অপমান করবেন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ পরিবার বিপন্ন অবস্থায় পড়ে যাবার এ কথা জেনেও ওদের সুরক্ষা দিচ্ছেন। এবং ভারতীয় সমাজে প্রফেশনাল আর্মি হয়েও যে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট মর্যাদা আছে, তাদের একটি নির্দিষ্ট উচ্চতা আছে সমাজে, আজকে সেটাকে কার্যত কুদারাঘাত করছে এই রাজনৈতিক দলেরা। এখন প্রশ্ন হলো যে যারা চাকরি থেকে 75% যারা বেরিয়ে এলেন, তাদের মধ্যে থেকে পুলিশ, ওএনজিসি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট এন্টারপ্রাইজে তাদের 10% রিজার্ভেশন দেওয়া হচ্ছে। তারা যদি স্কিল ইন্ডিয়ার মধ্যে দিয়ে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারা যদি কোনো জায়গায় স্টার্টআপ কে অংশগ্রহণ করতে পারে, নতুন কোনো বিজনেস করতে পারে, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা, তাদের কম পয়সায় ঋণ দেওয়ার ব্যবস্থা সরকার করছে। কিন্তু এই পরিকল্পনা তো একদিনের পরিকল্পনা নয়। এই পরিকল্পনা সরাসরি রাতারাতি নরেন্দ্র মোদী বা কিংবা আমাদের ডিফেন্স মিনিস্টার তৎকালীন রাজনাথ সিং এর তৎকালীন মস্তিষ্ক প্রসূত কোন স্টেটমেন্ট বা কোন ঘোষণার মধ্যে দিয়ে নয়, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে
বিভিন্ন প্রাক্তন সেনা প্রধানের সঙ্গে আলোচনা, সমস্ত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বিভিন্ন সায়েন্টিস্ট, আন্তর্জাতিক মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে, এবং ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব যে গবেষণার ক্ষেত্র আছে সেখানে আলোচনা করবার পর বহুদিনের ফসল হচ্ছে এটা। আজকে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন, এবং তিনি সরাসরি এটা বলছেন অগ্নিবীর থেকে যদি কেউ আসেন, অগ্নিবীর নামক স্কিম থেকে যদি কেউ আসেন, তাদের কোন রকম সরকারি সাহায্য, সরকারি চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য নেবে না। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই ধরনের স্টেটমেন্ট করেনি। বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক নীতি নিয়ে, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে অতীতে কোনোদিন শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এই সংঘাত দেখা যায়। একটা নির্দিষ্ট রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন আছে, কিন্তু আজকে সেটাকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে সেনাবাহিনী থেকে যদি কেউ অবসর নিয়ে এলে রাজ্য কোন ধরনের তাদের চাকরির ব্যবস্থা করবে না? আরে রাজ্যের যে পরিস্থিতিতে কি 5 লক্ষ সরকারি পদকে ধ্বংস করে দিয়েছে, সরকারি শূন্য পদে কোনো নিয়োগ নেই, 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক। আজকে বেঙ্গালুরুতে 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে, একটার পর একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখান থেকে তাদের ক্যাপিটাল সাইফন অফ করে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে সরকার বন্ধ করতে পারেনি, সরকার নতুন কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। আজকে সেই সরকার এই ধরনের বিবৃতি দিচ্ছে। জাতীয় প্রশ্নের উত্তর দীর্ঘদিন যিনি সেনাবাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন সেনাবাহিনীর বক্তব্যের মধ্যে থাকেন, অর্ণব চক্রবর্তী আপনাদের সামনে আছেন, তাকে সেনাবাহিনী সম্পর্কে অগ্নি সম্পর্কে কোনো প্রশ্ন করলে এই যে অগ্নিবীর যে মুখ্যমন্ত্রী যেটা দাবি করছে থেকে বেরিয়ে এলে মানে কি সুবিধা পাচ্ছে, এ যাবৎ কি কি পেয়েছে, আপনি কি কি দেখেছেন? দেখুন, একটা অগ্নিবীর বেরোবার পরে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা ইমিডিয়েট পাচ্ছে হাতে হচ্ছে 11 লক্ষ টাকা, তারপরে তার ইন্স্যুরেন্স থাকছে। তাছাড়া আপনি দেখবেন প্রতিটা সেন্ট্রাল ফোর্সেসে 10% রিজার্ভেশন আছে। 9টা স্টেট কনফার্ম করে দিয়েছে ওরা বেরোবার পরে ইমিডিয়েট রিজার্ভেশন। আর 3টে গভর্নমেন্ট অর্গানাইজেশন পিএসইউ, ওএনজিসি আর পোর্ট অ্যান্ড শিপিং মিনিস্ট্রিও কনফার্ম করে দিয়েছে যেখানে যেখানে সিকিউরিটি আর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার থাকবে সেখানে অগ্নিবীর নেওয়া হবে। আমার মনে হয় একটা সময় হবে কি এত অগ্নিবীর থাকবে না, ভ্যাকেন্সিজ ফিল আপ করবে, এত ওপেন আপ করে দিয়ে। আপনাকে জানাই কি আমি নিজে একটা শর্ট সার্ভিস কমিশন অফিসার, আমার আর্মি ছেড়ে 24 বছর হয়ে গেছে, আমার ব্যাচমেটসরা কেউ ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার। আমি যখন ছেড়েছিলাম তখন এত স্কিমে কিচ্ছু ছিল না, কিন্তু আজকেও তখনকার সময় আর আজকে কম্পেয়ার করলে তখন খালি একটাই কোয়ালিফিকেশন ছিল, আমি আর্মি অফিসার ছিলাম, তাতেই আমার চাকরি হয়ে যেত। কিন্তু হিন্দির একটা ডায়লগ আছে, সির্ফ নামই কাফি, আর্মি অফিসার বা আর্মি জওয়ানদের কোনো উন্নত জিনিসের দরকার হয়। এই আজকে অগ্নিবীর স্কিম নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে এই কংগ্রেস গভর্নমেন্ট আমাদের সময় কি করেছে? তখন তো কোনো স্কিম বা কোনো হেল্প আমরা পাইনি, কিন্তু সেটা দরকারও হয় না, দরকার হয়ও নি আমাদের। আমরা বেস্ট অফ দি অর্গানাইজেশনে কাজ করি, আমাদের আর্মি এক্সপোজার ইজ গুড এনাফ। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে যবে থেকে এই অগ্নিবীর প্রকল্প চালু হয়েছে, প্রথম যে ব্যাচ যারা সেখান থেকে কোর্স কমপ্লিট করে বেরিয়েছে সেটা কোন সাল নাগাদ বেরোচ্ছে? এটা 2022-এ স্কিমটা স্টার্ট হয়েছে, 26-এ তারা প্রথম বের হবে। এবার এই যে প্রতি বছর যে অগ্নিবীররা আসবেন তাদের জন্য যথেষ্ট চাকরির সুযোগ কি থাকছে? কারণ আপনি যে সংরক্ষণগুলি বললেন সেই সংরক্ষণগুলি তো প্রতি বছর যারা বেরোচ্ছে তারা পেতে থাকবে। এবার সেই পরিমাণ কি খালি জায়গা থাকছে যে পরের যারা আসবে, ধরুন 2034-এ যারা আসছে তারা কাজ পাবেন? প্রতি বছর আপনি দেখবেন পিএসইউ বা অন্যান্য গভর্নমেন্ট অর্গানাইজেশনে প্রতি বছর মানুষ রিটায়ার করে আর সেই ভ্যাকেন্সিজ ফিল আপ। সেইভাবে যখন এরা বেরোবে সেই ভ্যাকেন্সিজ ফিল আপ, আর হয়তো ভ্যাকেন্সিজ এত থাকবে সেই ফিল আপও হবে না। যত এই ট্রেনিং নিয়ে বেরোচ্ছে আর তারপরে যত ভ্যাকেন্সি তৈরি হচ্ছে সমানুপাতিক হারে হচ্ছে, মোর দেন না।